মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুরু হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস কাঁচের দেওয়াল, চতুর্থ পর্ব। প্রযোজনায় ভিজুয়াল অডিও। ওই বাড়িতেই সেবার উঠেছিলাম না, হলুদ রং বাড়ি, অ্যাসবেস্টাসের ছাদ। হয়তো ওটাই, হয়তো ওটা নয়। আঠারো বছর বৃষ্টির জীবনে এক ঝড় তুলে এসেছে। বাবা মায়ের বিচ্ছেদ ঘিরে বৃষ্টির মনে যত অভাব, অভিযোগ, অভিমান জমেছিল, সবকিছুর প্রতিশোধ নেওয়ার খেলায় মেতেছে সে। তবু বারবার ফিরে ফিরে আসে শৈশবের স্মৃতি। বন্ধুদের আড্ডা থেকে বন্ধুদের সঙ্গে কলেজ এক্সকারশনে যাওয়ার রাস্তায় কখনোই তাকে তার পুরনো স্মৃতি একা ছাড়ে না যেন। এবারেও তাই হলো। বাসের জানলা দিয়ে বাইরে তাকিয়ে চমকে উঠল বৃষ্টি। কি দেখল সে? অনেকক্ষণ থেমে আছে বাসটা। বৃষ্টি জানলা দিয়ে বাইরে তাকালো। আনমোনা চোখ একটা দোকানের দিকে পড়তেই কারেন্ট খেয়ে গেছে শরীরে। দোকানটাকে সে চেনে। সাধারণ গঞ্জ মতন জায়গায় ওষুধের দোকান, ময়লা সাইনবোর্ড। বাস থেকে মনে হচ্ছে ভিতরটা খুটখুটে অন্ধকার। বৃষ্টির চোখ চঞ্চল। ওই তো দর্জির দোকানের সাইনবোর্ডে লেখা কুরু। চেনে চেনে, বৃষ্টি চেনে দোকানটা। বৃষ্টির চোখ ঝাপসা হয়ে যেতে লাগলো আস্তে আস্তে। সামনের ছবি মিলিয়ে গিয়ে যেন অন্য একটা দৃশ্যপট ফুটে উঠেছে ক্রমশ। বৃষ্টির মনে পড়ল, বাস থেকে নেমে ওই দোকানেই তো ঢুকেছিল বাবা। কাগজে মোড়া বড় একটা বোতল ভরে ফেললো কাঁধের ব্যাগে। তারপর পাশের দোকান থেকে শালপাতার ঠোঙায় এক রাশ জিলিপি, কমলা রং, গরম, মুচমুচে, কিটকিটে মিষ্টি। বাসে ফিরতেই মা হিসহিসিয়ে বলে উঠেছিল, ফের তুমি কিনলেও সব? একটা দিন না গেলে থাকতে পারো না? আরে রাঁচি থেকে নিতে ভুলে গেলাম, খাচ্ছি তো এইটুকু, মেডিকেল ডোজ। ছোট্ট তখন আমি। মা একবার আমাকে দেখে নিয়েই জানলার বাইরে মুখ ফিরিয়ে নিয়েছিল। বাস ছাড়ার সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে সানগ্লাস বার করে পরে নিল। শাড়ির আঁচলে মুখ নাক চাপা। ভয়ানক ধুলো উঠছে, সব ঝাপসা। হঠাৎ একটা গানের সুরে বৃষ্টির ভাবনায় ছেদ পড়ল। দেবাদিত্যরা শেষের টানা লম্বা সিটে কোরাসে গান ধরেছে। বিক্রম গেয়ে উঠল, চিটে গুঁড়ে পিঁপড়ে পড়লে। বাকিরা দোহার কি দিল, নড়তে চড়তে পারে না। সাঁওতাল মেয়েরা ওদের ভঙ্গি দেখে ওর গায়ে হেসে গড়াগড়ি। টিএম মুখ ঘুরিয়ে রয়েছে। এ সময় মাস্টারমশাইরা প্রকৃতি দেখতে ভালোবাসেন। বাসে বেশিরভাগই স্থানীয় উপজাতির মানুষ। দুজন সাঁওতাল যুবক মীনাক্ষীর পাশের জানলা বেয়ে তরতর করে ছাদে উঠে গেল। মীনাক্ষী ভয়ে হাত সরিয়ে নিল। বাসে ওঠার পর থেকেই সিঁটিয়েছিল মেয়েটা। সুদেষ্ণা ড্রাইভারের পিছনের লেডিস সিটে বসে এই ডিসেম্বরেও দরদর করে ঘামছে। বাস দাঁড়িয়েই রয়েছে। মনে হয় এখানে আজ হাটবার। পিছন থেকে শুভর চিৎকার শুনতে পেল বৃষ্টি। এই মেয়েরা, তোরা গাইছিস না কেন? ঋষিতা, তুই তো সবসময় গলা মেলাস, তুই গা। তৃষিতা ঘাড় ঘুরিয়ে ভেঙচি কাটল। ভিড়ের ফাঁক দিয়ে কেউ দেখতে পেল বলে মনে হলো না। তৃষিতার কোলের পাশে এক আদিবাসী শিশু জড়সড় দাঁড়িয়ে। কন্ডাক্টর তাকে টেনে সরিয়ে দিতে দিতে বলল, ইধার আজা, মেম সাহেব কো তং মত কর। অমনি মীনাক্ষী তৃষিতার উরুতে চিমটি কাটল। এই তৃষিতা, কন্ডাক্টর তোকে মেম সাহেব বলছে। লোকটাকে দেখে বৃষ্টির হাসি পেয়ে গেল। কি বিদঘুটে চুলের ছাঁট, জুলপি ছাঁটা, ব্যাকব্রাশ করা চুল ঘাড় অবধি লতানো। রাস্তার হিন্দি সিনেমার পোস্টারে যেরকম দেখা যায়, হিরো স্পেশাল। মাথায় তেলও মেখেছে অঢেল। তেলের উগ্র গন্ধ বাতাসে ম ম করছে।
এমন একটা লোকের মুখে মেম সাহেব সম্বোধন শুনেও তৃষিতা বেশ বিগলিত। তৃষিতার গায়ের রং যথেষ্ট চাপা, কালোই বলা যায় তাকে। মেম সাহেব বলে ডাকলে ভিকিরিকেও বেশি পয়সা দিয়ে ফেলে সে, তাই এখন লজ্জা লজ্জা মুখে বলল, হাজলামো হচ্ছে? তোরা যাই বল, লোকটার ফিজিক কিন্তু দারুণ। বৃষ্টি মীনাক্ষী চোখ চাওয়াচাওয়ি করল। বাসটাও ছাড়ল ঠিক সেই মুহূর্তে। ধীরে ধীরে ঘামের উপর উষ্ণ বাতাসের ছোঁয়া। শীতের শুরুতেও এসব অঞ্চলে দুপুরে এত গরম থাকে কি করে কে জানে। দূরে ছোট ছোট টিলা দেখা যাচ্ছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বৃষ্টি বলল, মীনাক্ষী, তুই বিহারের এদিকটা আগে কখনো এসেছিস? এদিকে আসিনি, তবে মধুপুরের দিকে গেছি। ওখানে আমাদের একটা বাগান বাড়ি আছে। প্রায় শীতে বাড়ি শুদ্ধ দলবল বেঁধে হল্লা করতে যাওয়া হয় ওখানে। তুই এসেছিস? এসেছিলাম একবার, ছোটবেলায়। তেমন খুব একটা মনে নেই। এদিকটা ভীষণ ড্রাই। মধুপুরের দিকে তাও আম গাছ ঠাছ আছে প্রচুর। ড্রাই সয়েলেরও একটা রাফ বিউটি আছে। কি সুন্দর তালে তালে টিলাগুলো আসছে আর মিলিয়ে যাচ্ছে দেখ। বেলা 3টে নাগাদ বাস থামলো এক গ্রামে। এরপর থেকে শুরু হবে পাহাড় জঙ্গল। বাস মিনিট 10 দাঁড়াবে বলে সবাই নেমে পড়ে হাত পায়ের খিল ছাড়াচ্ছে। শুভ লম্বা অ্যাথলেটিক চেহারা কোমর থেকে ভাঙছে আর সোজা করছে। কাল অনেক রাত অবধি ট্রেনে যে উন্মত্ত হুড়োহুড়ি করেছে তার কোনো চিহ্নই নেই কারুর শরীরে। ঘন্টা 3 ঘুমেই সব আবার তরতাজা। আমা, ই বনারি হ্যাঁ তো? বিক্রম চিৎকার করে গল্প জুড়েছে এক থুতথুরে বুড়ির সঙ্গে। জনসংযোগ। বুড়ি কি বুঝলো কে জানে, ফিক করে হাসি উপহার দিল এক টুকরো। ও আমা, আমা, ইধার কোয়েল নদী কিধার হ্যাঁ? আমা, কোয়েল নদী, কোয়েল নদী, কোয়েল কোয়েল কিধার হ্যাঁ? এই বিক্রম, ফিরে আয়। ওই টনে হিন্দি বলে আর লোক হাসাস না। तुम्हारा ग्राम का काच में होना चाहिए। मैप में देखा है? मैप मैप ओ अम्मा, मैप जानता है? मैप एटलास। হ্যাঁ? বৃষ্টির কথায় একটুও না দমে বিক্রম চালিয়ে যেতে লাগলো কথা। দেবাদিত্য বলল, ওরে বিক্রম, তোর ওই ল্যাঙ্গুয়েজ ট্রাইবাল বেল্টে চলবে না রে। এখানে দরকার সাইন ল্যাঙ্গুয়েজ। দেখবো নাকি একবার ট্রাই করে? এদের মাঝে পড়ে বুড়ি বিড়বিড় করে কি যে বলে চলেছে বোঝা যায় না। টিম একা হাঁটতে হাঁটতে উল্টো দিকে চলে গিয়েছিল। ফিরে এসে ডাকছেন ছেলে মেয়েদের, এই যে শোনো, এখান থেকে পাহাড়ে ওঠার পর একটা রাস্তা সেপারেট হয়ে চলে গেছে বেতলা ফরেস্ট, ডালটনগঞ্জ। মনে থাকবে তো? ওই পথে একটা 15th সেঞ্চুরির বিধ্বস্ত কেল্লা আছে। তাছাড়া রাজা মেদিনী রায়ের ভাঙাচোরা মাটির ফোর্টও পড়ে ওই পথে। আর কিছুটা গেলে ক্লাস নিচ্ছে রে, কেটে পড়। দেবাদিত্যর কথা শুনে ক্রমে সকলেই টিএমের কাছ থেকে দূরে সরতে সরতে বাসের কাছে। ততক্ষণে বিক্রম জনসংযোগ ছেড়ে চলে এসে বাসে হেলান দিয়ে দামি ক্যামেরাটা নিয়ে খুটখাট করছিল। রণজয় বাসের জানালা দিয়ে প্রশ্ন করল, ক্যামেরায় কিছু প্রবলেম হচ্ছে নাকি? এর বোধহয় টাইমটা একটু গন্ডগোল করছে। ছাড় তো, টাইমার দিয়ে কি হবে? ছবি উঠলেই হলো। বিক্রম সামান্য অন্যমনস্ক ছিল। হঠাৎই রণজয়ের দিকে তাকিয়ে কান ইঁটো করে হাসল। ও আরে, খেয়ালই করিনি তুই এসেছি। কখন এলি? তোরা যাচ্ছিস নাকি আমাদের সঙ্গে? রণজয়, পারভিন বাস থেকে নামেন। বিক্রমের ঠাট্টা গায়ে মাখল না তারা। বাস স্টার্ট নিচ্ছে। কন্ডাক্টর তাড়া দিল। পৌঁছতে সন্ধে হয়ে যাবে বলতে লাগলো। শুভ বাসের আড়ালে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। ধ্যাত্তেরি বলে ছুঁড়ে ফেলে দিল সিগারেট। তবে কন্ডাক্টর ভুল বলেনি। বাস থেকে নেমে গভর্নমেন্ট লজের ডরমিটারিতে ঢুকতে ঢুকতে সূর্যের প্রায় চিহ্ন মাত্র নেই। পাহাড়ে ওঠার পর থেকেই গরমের ছিটে ফোঁটাও মুছে গিয়েছিল। এখন বেশ কনকনে পাথুরে ঠান্ডা। অন্ধকার ভালো করে নামার আগেই চতুর্দিক হিম ও শীতল। ছেলেরা মেয়েরা পৃথক পৃথক দুটি ঘরে। টিএমের একার জন্য একটা ডাবল বেড। মেয়েরা এসেই প্রথমে বাথরুম দখল করতে শুরু করে দিয়েছে।
সারাদিনের রোদ খাওয়া ধুলোমাখা মুখ এক্ষুনি মসৃণ চকচকে করে ফেলতে হবে। বৃষ্টি শাল জড়িয়ে বাইরের আঙিনায় এসে দাঁড়ালো। পশ্চিম আকাশে এখনো সামান্য লালচে আভা। বৃষ্টির সামনের পাহাড়গুলো যদিও এর মধ্যেই অন্ধকার মেখে নিয়েছে গায়ে, যেন গুটিসুটি মেরে বসে থাকা কালো বুড়ো। ট্রেনের জানলা থেকে দেখা ব্রাহ্ম মুহূর্তের আকাশটা সারাদিনে কতবার যে রং বদলালো। রাঁচিতে ঢোকার আগে ভোরের আলো যখন পাহাড়ে পড়েছিল, তখন পাহাড় যেন নীল সবুজে মেশা এক ধ্যানস্থ সন্ন্যাসী। আবার সেই পাহাড়রাই দুপুরে বাস থেকে একদল বর্ণহীন প্রবল পুরুষ। এখন সন্ধ্যায় তারাই অসহায় কালো বৃদ্ধ। বৃষ্টির মনে পড়ল তার নিখিল মামা বলতো, বুঝলি বৃষ্টি, ইনঅ্যানিমেট অবজেক্টদের কোনো নিজস্ব ক্যারেক্টার থাকে না। সেটা কোথায় রয়েছে, কেন রয়েছে, তার উপর কিভাবে লাইট অ্যান্ড শেড কাজ করছে, সেটাই ঠিক করবে বস্তুর ক্যারেক্টার। যেমন ধর তোদের ওই $2 সাইকেলটা, ভোরবেলা যখন দুপাশে দুধের ক্যান ঝুলছে, তখন মনে হয় না সাইকেলটা যেন বাঁক কাঁধে জল দেওয়ার ভারী? আবার ওই সাইকেলের হ্যান্ডেলের মাঝখানটায় লাল টুপি বসিয়ে দে, ওটা তখন হয়ে যাবে বুল ফাইটের ষাঁড়, ম্যাটাডোরের দিকে রেগে ছুটছে। বৃষ্টির ছোটবেলায় কি নেশাই না ছিল আঁকার। বলতে গেলে নিখিল মামার কাছেই তার নাড়া বাঁধা। ক্লাস 5-এ পড়ার সময় বৃষ্টিদের স্কুলে এক বিরাট সিট অ্যান্ড ড্র কম্পিটিশন হয়েছিল। 8-10টা স্কুল মিলিয়ে 1000 ক্ষুদে শিল্পী, বৃষ্টি ফার্স্ট। প্রাইজ ডের দিন মা আসবে বলে কথা দিয়েও আসেনি। সেদিনই কার একটা এক্সিবিশনের প্রিমিয়ারে আটকে গিয়েছিল। হয়তো কোনো নামকরা আর্টিস্টের, হয়তো কোনো বন্ধুর। অনেক রাত্রে প্রাইজ দেখে মা আমাকে আদর করার চেষ্টা করেছিল। তোর রাগ হয়েছে বৃষ্টি? কি করব বল, এমন ভাবে সবাই আটকে দিল। একটা কথাও বলিনি, এক ফোঁটা জলও আসেনি চোখে। দাদু, দিদা, মা, ভালো মামা কেউই বুঝতে পারেনি আর কোনোদিন ছবি আঁকবো না আমি। বৃষ্টির মনে হলো এই মুহূর্তেই তার একটা সিগারেট দরকার। একটা সিগারেট, একটা সিগারেট। ছেলেরা কোত্থেকে 3-4টে লাঠি জোগাড় করে ফেলেছে, এলোমেলো ঘুরে বেড়াচ্ছে আর অন্ধকারে ঝোপে ঝাড়ে অকারণ লাঠি চালাচ্ছে। কীট পতঙ্গ, সাপখোপ কি যে ওরা মারে। টিএম ম্যানেজারের ঘর থেকে বেরিয়ে এসে ঘোষণা করলেন, এই সবাই শোনো, লাস্ট মান্থে এখানে একটা বাঘ বেরিয়েছিল। যে জঙ্গলটা রয়েছে সেখান থেকেই। ইউজুয়ালি এদিকে বাঘ থাকার কথা নয়, তবে কোনো কোনো সময় অন্য রেঞ্জ থেকে চলে আসে এক কাজটা। লোকাল গ্রামের কুড়ে ঘর থেকে একটা ছাগল তুলে নিয়ে গেছে। তোমরা যখন তখন যেখানে সেখানে বেরোবে না, মনে থাকবে তো? অবশ্য যদিও প্রতিটা বাঘের একটা নির্দিষ্ট জোন থাকে। গায়ে কোনো মানুষ ছিল না স্যার? নাকি বাঘেরাও আমাদের মতো মাটন খেতে ভালোবাসে? দেবাদিত্যর কথায় বিরল কেশ সৌম্যদর্শন অধ্যাপক হেসে ঘরে চলে গেলেন। এসব ট্যুরে ছেলে মেয়েদের টিকা টিপ্পনি উপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। এই সময় সুদেষ্ণা বারান্দা থেকে বৃষ্টিকে ডাকল, এই বৃষ্টি, বাথরুম খালি, মুখ হাত ধুবি তো, চলে আয়। বৃষ্টির জায়গাটা ছেড়ে একটুও নড়তে ইচ্ছে করছে না। চাঁদ ওঠার পর অন্ধকার অনেক মিহি। দূরে বহু নিচে কয়েকটা আলোর ফুটকি। কোনো গ্রামটাম না শীতে স্থানীয় অধিবাসীরা কাঠকুটো জ্বেলেছে। আর বৃষ্টি দেখতে পাচ্ছে 6 ফুট লম্বা, ফর্সা, মেদহীন শরীরে তুঁতে রং সোয়েটার পরে গটগট করে বাবা নেমে যাচ্ছে পাইন গাছের মাঝখান দিয়ে। নামতে 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 একটা দিঘির পাড়ে হারিয়ে গেল। মা, বাবা কোথায় চলে গেল? জাহান্নামে। চল আমরা ফিরি। বাবা আসবে না? আসবে, সময় হলেই, নেশা ছুটলে। খুদে বৃষ্টি একটা ইটের টুকরো তুলে ইউক্যালিপটাসের গুঁড়িতে কাঁচা হাতে বানান করে করে লিখে দিল, বাবা জলদি আসো। বাবা এখনো ফরিদাবাদে, কবে যে ফিরবে? কিরে, একটা সিগারেট চলবে নাকি? ধর, অনেকক্ষণ তো শুকনো আছিস। আনমোনা বৃষ্টি
চমকে পিছনে তাকালো। শুভ দাঁড়িয়ে। চাঁদের আবছা আলোয় শুভর মুখ পরিষ্কার দেখতে পাচ্ছিল না বৃষ্টি। লজ্জা করে না বলতে? নিজেরা ফাঁক পেলে টুকটাক চালিয়ে যাচ্ছিস। গোটা দে একটা, আমার প্যাকেট রুমে। সিগারেট ধরিয়ে সারাদিন পর মৌজ করে টান দিল বৃষ্টি। চোখ বুজে অনেকক্ষণ ধরে ধোঁয়াটাকে গিলল। মাথাটা একদম ধরে গেছিল। হ্যাঁ রে শুভ, চা ফা দেবে না? চা খেয়ে কি হবে? বিক্রম আর রণজয় ট্রাইবালদের ঠেকের দিকে গেছে। এখানে এসে যদি মহুয়া দিয়েই না শুরু করা যায়। তুই সত্যি কলকাতা থেকে কিছু আনিসনি? সেদিন যে খুব হিড়িক তুললি। দোষ, কেউ কন্ট্রিবিউটই করলো না। নিজের পয়সায় আনি আর সবাই মিলে ফাঁক করে দিক। টিএম ঝামেলা করবে না তো? পারভিন কখন গুটি গুটি এসে বৃষ্টির পাশে দাঁড়িয়েছে। বৃষ্টির কথায় হি হি হেসে উঠল। স্যারের কাছেই একটা ছোট বোতল আছে, ব্যাগ খোলার সময় রণজয় দেখে ফেলেছে। এই শুভ, আমি কিন্তু আজ একটু মহুয়া টেস্ট করব। যা যা, কতখানি জোগাড় হয় তার নেই ঠিক। মেরাবাদ, শেষে খেয়ে কিছু একটা কেলো করো আর কি। এমসিপির মতো কথা বলিস না তো। মাল খাওয়ার আবার ছেলেরা মেয়েরা কি রে? বৃষ্টি ফুঁসে উঠল। আজ তাকে নেশা করতেই হবে। রাতে খাওয়া দাওয়ার পর শাল কম্বল পুলোভার জড়িয়ে সকলে বসেছে বারান্দায়। টিএম এতক্ষণ ম্যানেজারের সঙ্গে গল্প করছিলেন। একটু আগে শুতে গেলেন। গোটা টুরিস্ট লজ নিস্তব্ধ। বোর্ডাররা যে যার বন্ধ ঘরে। বাঙালি নবদম্পতি অনেকক্ষণ বাইরে বসেছিল, তারাও একটু আগে দরজা বন্ধ করেছে। শুভ গুম হয়ে বসে আছে। বিক্রমরা এক ফোঁটা মহুয়াও জোগাড় করতে পারেনি। অঞ্জন মাউথ অর্গান বাজিয়ে সুর ধরল। সারাদিন পর মন উদাস করা সুরে চোখ জড়িয়ে আসছে সকলের। দেবাদিত্যর মতন ছেলেও নিশ্চল তাকিয়ে দূরের অন্ধকারের দিকে। আকাশে পাতলা মেঘের স্তর থাকায় চাঁদের দীপ্তি ছড়াচ্ছে না পুরোপুরি। বৃষ্টি আবার হারিয়ে যাচ্ছে পুরনো স্মৃতির সাগরে। ঘুম ভেঙে গেছে অন্ধকারে। কম্বল পায়ের কাছে জড়ো। বিছানায় উঠে বসতেই দুটো চাপা কণ্ঠস্বর। ভেবে থাকলে অন্যায় কি? মেয়ে পড়ে থাকবে আর মা ড্যাং ড্যাং করে লন্ডন প্যারিস বেড়াতে যাবে। তুমি অফিস ট্যুরে যাও না, তখন মেয়েকে কে দেখে? আসলে তোমাকে আমার হাজবেন্ড বলে পরিচয় দেওয়া হয়, সেটাই তোমার আতে লাগে। হিংসুটে কোথাকার। টাকার ধান্দা ছাড়া তো জীবনে কিছু শেখনি। কাঁচের গ্লাসে টুংটাং শব্দ। মা খাটে ফিরেছে। বন্ধ চোখেও বৃষ্টি বুঝতে পারছে মা দেখে নিচ্ছে মেয়ে ঘুমিয়েছে কিনা। আবার ফিরে গেছে। আমি বলছি তুমি যাবে না, যাবে না, ব্যাস। 100 বার যাব। এই সুযোগ বারবার আসে না। একবার তোমার জন্য ফ্রেঞ্চ স্কলারশিপ মিস করেছি। আমার জন্য না, বাচ্চা হবে বলে? তুমিই তো ফাঁসিয়েছিলে ইচ্ছে করে, যাতে আমি না যেতে পারি তাই। এত বছর পর দৃশ্যগুলো কেন উঠে আসছে বৃষ্টির চোখে? আসছেই যদি, তবে কেন শুধুই ভয়ঙ্কর সেগুলো? বুক ভেঙে আচমকা একটা কান্না উঠে আসতে চাইছে। চোখের দুকুল ছাপিয়ে গেল। অঞ্জনের সুর ভেঙে দিল সব বাধা। বৃষ্টি হাঁটুতে মুখ গুঁজল। ফ্রিসবিগুলো বাতাসে ভাসছে। ভাসতে ভাসতে দুলতে দুলতে এক হাত থেকে অন্য হাতে যাচ্ছে, সেখান থেকে আর এক। শুভ হলুদ ছুঁড়ে লুফে নিল নীল। মীনাক্ষী নীল ধরে গোলাপি ছুঁড়েছে। বিক্রম সবুজ ছুঁড়ে লাল। প্লাস্টিকের চাকতি নয়, যেন এক ঝাঁক রঙিন পাখি উড়ে বেড়াচ্ছে মায়াবী রোদ্দুরে বিকেলের আকাশে। শীতল বাতাস কেটে কেটে। পাইন গাছের ওপারে মাঠের প্রান্তে মিলিটারি ছাউনি থেকে 2-4 জওয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রঙিন পাখিদের ওড়াউড়ি। দেবাদিত্য একটা সবুজ ফ্রিসবি ছুঁড়ে দিল বৃষ্টির দিকে। বৃষ্টি ধর। চাকতিটা সামনে এসেও শোঁ করে মাথার উপর দিয়ে চলে গেছে লেকের পাড়ে। সুদেশনাথ ছোঁড়া নীল ফ্রিসবি বৃষ্টির নাকের সামনে দিয়ে হাওয়ায় বেঁকে চলে গেল শুভর দিকে। বিক্রমের হলুদ চাকতি বৃষ্টির আঙুল ছুঁয়ে পালিয়ে গেল। বৃষ্টি অধৈর্য হয়ে উঠছে। আশ্চর্য, সবাইকে সহজেই ধরে ফেলছে, আমি কেন পারছি না? এবার ধরতেই হবে।
লাফিয়ে উঠতে গিয়ে আছাড় খেয়ে পড়েছে নিজেরই সালোয়ারে পা জড়িয়ে। স্বচ্ছ ওড়না ছিটকে গেল। দেবাদিত্য দাঁত বের করে হেসে উঠল। এবার পারবি, ওঠ ধর। বৃষ্টি কামিজের ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো। সব আনন্দের মুহূর্ত তার আঙুলে ছোঁয়া দিয়ে দূরে সরে যায়। কই, আর কারোর তো এরকম হচ্ছে না। বৃষ্টির ফর্সা মুখে রক্ত জমেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে কোনো এক সুড়ঙ্গ পথ ধরে কনকনে বাতাস দৌড়ে আসছে হঠাৎ হঠাৎ। ইউক্যালিপটাসের একটা সরু ডাল ভেঙে শুঁকছে অরিজিৎ। বৃষ্টি তার দিকে এগিয়ে গেল। চল একটু হেঁটে আসি। অরিজিৎ দলের সঙ্গে থাকতে সবসময়ই অস্বস্তি বোধ করে। বৃষ্টি লক্ষ্য করেছে যে কোনো একজনের সঙ্গে কথা বলার সময় সে অনেক বেশি স্বচ্ছন্দ, স্বাভাবিক। অকারণে চশমা খুলে রুমাল দিয়ে চোখ মোছা অরিজিতের প্রিয় মুদ্রাদোষ। বৃষ্টির হাতে ডালটা ধরিয়ে সেই কাজটাই সারল সে। তারপর বলল, চল, আমার ওই ফ্রিসবি খেলা ঠিক আসে না। তোরা চললি কোথায়? পারভিন রণজয়কে খুঁজতে। অরিজিৎ এখনো মাইনার আছে, ওকে নিয়ে যাস না। তেমন কিছু সিন দেখে ফেললে ওর চোখ থেকে চশমাটা খুলে নিবি, সেন্সার্ড হয়ে যাবে। শুভ, তুই খেলায় মন দে। বলে বৃষ্টি হাসতে হাসতে হাঁটতে শুরু করলো। বেচারা অরিজিৎ শুভর কথা কিছুতেই বুঝতে পারল না। সরল গলায় জানতে চাইল, কেন রে, কি হয়েছে রণজয়দের? বৃষ্টি হাঁটতে থাকলো। অরিজিৎকে কোনো উত্তর দিল না। মনে মনে বলল, হয়নি, হবে, তখন মজা বুঝবে। হাঁটতে হাঁটতে অপেক্ষাকৃত নির্জন জায়গায় চলে এসেছিল অরিজিৎ আর বৃষ্টি। এখানে গাছপালা একটু বেশি ঘন, শাল ছাড়াও বেশ কয়েকটা পলাশ, মহুয়া, সেগুন গাছও রয়েছে। বাতাসের ফিসফাস ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না এই মুহূর্তে। অরিজিৎ আচমকা দাঁড়িয়ে পড়ল। কি রে, কি হলো তোর? ভালো লাগছে না রে, আর বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। বলতে বলতে ছোট্ট লাল নুড়ি তুলে অরিজিৎ ছুঁড়ল সামনের শাল গাছের গায়ে। এই শালবনে যদি সারাটা জীবন কাটিয়ে দেওয়া যেত, ওই জঙ্গলে কুঁড়ে ঘর তৈরি করে আদিবাসীদের মতো থাকতে পারতাম। বৃষ্টির ভুরু কুঁচকে গেল। মেয়েদের একা পেলেই অনেক ছেলে অহেতুক রোম্যান্টিক হয়ে উঠতে চায়। গত বছরই লেকের ধারে তাকে একা পেয়ে পিকলুও কেমন গদগদ হয়ে পড়েছিল। গম্ভীর মুখে অরিজিৎকে বলল, এনাফ, অনেক হয়েছে, চল এবার ফেরা যাক। বিশ্বাস করছিস না আমাকে? সত্যি বলছি, অন গড, আমি আর পারছি না। কলকাতায় ফিরে সে আবার মুখ গুজে পড়াশোনা, বই, নোটস। অরিজিৎ থেবড়ে মাটিতে বসে পড়ল। হলো কি ছেলেটার? এ তো ঠিক প্রেম নিবেদনের সংলাপ নয়। বৃষ্টি ধীর পায়ে অরিজিতের পাশে এসে নিচু হলো। কি হলো তোর বলতো? কি হালেই না জুতে দিয়েছে আমাকে বাবা মা। সেই ক্লাস 1 থেকে কেন, নার্সারি থেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে বাইরে উল্টো দিকের বাড়ির সিঁড়িতে ঠায় বসে থাকতো মা। স্কুল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়তো। দেখি দেখি কি টাস্ক দিয়েছে, ক্লাস ওয়ার্কে কত পেলি। হিঁচড়তে হিঁচড়তে বাড়িতে এনে আবার বইয়ের সামনে, তোমাকে বড় হতে হবে বাবুন, মন দিয়ে পড়াশোনা করো। ক্লাস 5 থেকে স্কুলের পরে টিউটোরিয়াল। বাড়ি ফিরতে সেই সন্ধে। কোনো লাইফ নেই, খেলা নেই, গল্পের বই পড়বে না। মাধ্যমিকের আগে সায়েন্স গ্রুপের জন্য 3টে টিউটর লাগিয়ে দিল, এক কাঁড়ি খরচা। তবুও বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা, শরীর টলছে, মাথা ভোঁ ভোঁ করছে, তোতা কাহিনীর পাখিটার মতো। কানের কাছে ভন ভন করে চলছে, তোকে নিয়ে আমাদের খুব আশা বাবুন। যেন আর একটা জেসি বোস বা সিভি রামান চাই। মাধ্যমিকে অঙ্কে পেলাম 44। মাত্র 44? কেন রে? নয়তো কি, অঙ্ক একটুও ভালো লাগে না, মাথাতেই ঢোকে না। শেষমেশ বাধ্য হয়ে এইচএসে আর্টস পড়া। মেনে নিল। এখন চাই আমি একটা পার্সিভাল স্পিয়ার হই বা আরসি মজুমদার, সামথিং অরিজিনাল, বিগ। নইলে বাবা মা আমাকে ছাড়বে। কি করে বোঝাই, হিস্ট্রি ইজ অলসো নট মাই কাপ অফ টি। আমার লিটারেচার ভালো লাগে। তো সেটাই পড়লে পারতিস। অরিজিৎ শব্দহীন বসে রইল বেশ কিছুক্ষণ। নখ দিয়ে এক মনে পাশের মাটি খুঁড়ছে। দূরে অস্তগামী সূর্যের ক্ষীণ রশ্মি
এসে পড়েছে তার মুখে। এই কমাসের চেনা অরিজিৎ একদম অন্যরকম, অবসন্ন। সাহিত্য পড়ে তো আর শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ হওয়া যায় না। কি ভালোই যে লাগতো কবিতা পড়তে। এই তুই জীবনানন্দ পড়েছিস বৃষ্টি? সেই কবিতাটা, সেই যে পৃথিবী এখন ক্রমে হতেছে নিঝুম, সকলেরই চোখ ক্রমে বিজড়িত হয়ে যেন আসে, যদিও আকাশ সিন্ধু ভরে গেল অগ্নির উল্লাসে। যেমন যখন বিকেলবেলা কাটা হয় ক্ষেতের গোধূম, চিলের কান্নার মতো শব্দ করে মেঠো ইঁদুরের ভিড় ফসলের ঘুম গাঢ় করে দিয়ে যায়। এইবার কুয়াশায় যাত্রা সকলের। অরিজিৎ যন্ত্রণায় নুয়ে পড়েছে। একজন ক্লান্ত ঝুঁকে পড়া বৃদ্ধ মনে হচ্ছে ওকে। শালবনের ফাঁক দিয়ে অদূরে কিছুটা ফাঁকা জায়গা, 3-4টে মিশ কালো আদিবাসী শিশু খেলা করছে সেখানে। ঢিল ছুঁড়ছে পরস্পরের দিকে, আদিম খেলা। অরিজিতের পিঠে আলতো হাত রাখল বৃষ্টি। চল ওঠ, অন্ধকার হয়ে আসছে। অপদার্থের দল, দুদিনে একটু মহুয়া জোগাড় করতে পারলি না? তোরা টিএম কে সামলাস, কাল আমি নিজেই যাব। আরে রাগ করছিস কেন শুভ? ওদের পাড়াতেও আমরা গিয়েছিলাম, কিন্তু কাকে বলতে হবে সেটাই। এটা সাহসের কি আছে রে বিক্রম? পয়সা ফেলবি, জিনিস কিনবি, এত ক্যাবলা তোরা। তোদেরও বলি হারি যাই, বেড়াতে এসেছিস বলে কি খেতেই হবে? না খেলে কি হয়? হ্যাঁ, বাবা মা বিশ্বাস করে ছেড়ে দিয়েছে, আর তোরা এখানে। শুভ বিক্রমের ঝগড়ার মাঝে মীনাক্ষী আচমকা ঢুকে পড়ে মন্তব্যটা করতেই চোখ জ্বলে উঠল বৃষ্টির। বেশি খুকিপনা করিস না তো। বাবা মা অনেক দেখেছি, বেড়াতে এসেছে, খেতে ইচ্ছে করছে, খাবো। তুইও খাবি? খাবই তো, ইচ্ছে হলে খেয়ে বেহেড হব। বাবা মা যা চাইবে তাই করতে হবে নাকি সবসময়? আচ্ছা, তোর বাবা মা সব কাজ বুঝি তোর পারমিশন নিয়ে করে? বৃষ্টি হঠাৎ ক্ষেপে উঠেছে দেখে দেবাদিত্য মাঝখানে পড়ে থামাতে চাইল। বৃষ্টি, কি হচ্ছেটা কি? মীনাক্ষী তো ঠিকই বলছে, খেতে ইচ্ছে করলে কলকাতা ফিরে গিয়ে যখন ইচ্ছে হয় খাবি, সাহস থাকলে বাড়ির লোকের সামনে খাবি, বেড়াতে এসে লুকিয়ে লুকিয়ে। এখানেও খাবো, দরকার হলে বাড়িতে গিয়েও খাবো। তুই আমাদের কথার মাঝখানে এসে ভাঁড়ের মতো দাঁড়িয়েছিস কেন? দেবাদিত্য, তুই সরে আয়, না খেয়েই ও মাতাল হয়ে গেছে। দেবাদিত্য হাঁ করে বৃষ্টির দিকে তাকিয়েছিল, বুঝি বৃষ্টিকে পড়তে চাইছে। এ সময় তৃষিতা বলল, এই ছেলেরা, তোরা বেরো তো ঘর থেকে, ঘুম পাচ্ছে। কি হয়েছে? আরেকটু থাকুক না ওরা, সবে তো রাত 10টা, কাল বাদে পরশুই তো। পারভিন আপত্তি করে উঠল। সুদেশনা মুখে কোল্ড ক্রিম মাখছিল, তার বিদেশি নাইলন নাইটির ওপর শাল জড়ানো। মুখ ফিরিয়ে শান্ত গলায় পারভিনকে বলল, তোর যদি ইচ্ছে হয় সারা রাত বাইরে গিয়ে আড্ডা মার, আমরা ঘুমোবো। ছেলেরা ঘর থেকে বেরিয়ে গেল, সঙ্গে পারভিন। তৃষিতা চাপা গলায় বলল, পারভিনটা ভীষণ বাড়াবাড়ি শুরু করেছে। বাড়িতে সব সময় রিপ্রেশনের মধ্যে থাকতে থাকতে একটা সাংঘাতিক কিছু করবার ইচ্ছে গ্রো করে। ছেলেদের সঙ্গে জীবনে মেশেনি তো। ছাড় তো, ও তো প্রথম প্রথম কলেজে এসে ফিলোসফির অরিন্দমের সঙ্গে কদিন ঘুরেছিল। বেশ রেবেল রেবেল ভাব এসেছে ওর মধ্যে। যেদিন ওর বাড়িতে জানবে ওর দাদা সাহেব ওর ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে খাবে। বৃষ্টি টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ল। কি মনে হতে আবার উঠে বসেছে। বালিশের পাশে রাখা ভ্যানিটি ব্যাগ থেকে সিগারেটের প্যাকেটটা বার করল। রাতটা না থিতলে ঘুম আসবে না তার। দুপুরবেলা খেয়ে উঠে বৃষ্টি একাই বেরিয়ে পড়ল লজ থেকে। জনা 15 আদিবাসী শালগাছের নিচে জটলা করেছিল। একটা মেয়েকে ভর দুপুরে একা দেখে ঘুরে ঘুরে দেখছে। বৃষ্টি তাদের লক্ষ্যই করল না। লালচে মেটে পথে এলোমেলো হাঁটল কিছুক্ষণ। জায়গাটা সত্যি সুন্দর। লোক বসতি এত কম যে মাঝে মাঝেই মনে হয় সভ্য সমাজ থেকে অনেক দূরে চলে এসেছে। ইউক্যালিপটাসের হালকা গন্ধ বাতাসে ছড়িয়ে রয়েছে। বৃষ্টি চোখ বন্ধ করে জোরে শ্বাস টানল। হঠাৎই পশ্চিমের একটা বাড়িতে চোখ আটকে গেল বৃষ্টির। ওই বাড়িতেই
সেবার উঠেছিলাম না, হলুদ রঙের বাড়ি, অ্যাসবেস্টাসের ছাদ, হয়তো ওটাই, হয়তো ওটা নয়। বৃষ্টি পায়ে পায়ে এগিয়ে গেল বাড়িটার দিকে। গেটে ওয়াটার ওয়ার্কস ইন্সপেকশন বাংলোর সাইনবোর্ড। উঁকি ঝুঁকি দিতেই নেভি ব্লু লং কোট পরা বুড়ো দারোয়ান বেরিয়ে এলো। किसको चाहिए? शर्मा जी अभी नहीं है। বুড়োর কথা বৃষ্টির কানে ঢুকল না। সামনের লম্বা করিডোরে চোখ অশান্তভাবে ঘুরছে। ডান দিকে পরপর দুটো সেকেলে দরজা, বাঁদিকে বেশ খানিকটা ফাঁকা জায়গা, বাগান, একটা অর্জুন গাছ, কুয়ো। এই বাড়িটাতেই ছিল তারা। কোন ঘরটায় আমরা ছিলাম, প্রথম না দ্বিতীয়? একবার যদি দেখা যেত। বুড়োকে অগ্রাহ্য করে বৃষ্টি এগোলো। দুটো ঘরেই তালা ঝুলছে। বন্ধ ঘরে ফ্যাঁস ফ্যাঁস করে লড়াই করছে দুটো প্রাণী। দরজাতেও নখের আঁচড়ের আওয়াজ। বৃষ্টি তীর বেগে বেরিয়ে এলো। সোজা কাল বিকেলের মাঠটার দিকে হাঁটছে। কোথাও যদি একটু বসতে পারত সে। এই চড়া রোদের মধ্যে একটু ছায়া, একদম একা। ফ্রিসবি খেলার মাঠ এখন শুনশান। মাঠের পরেই লেক। লেকের জল রোদ্দুরে ঝিকমিক। এই মাঠটাকেই দিগন্ত বিস্তৃত সবুজ উপত্যকা বলে মনে হয়েছিল ছেলেবেলায়। ওই লেকটাকে টলটলে জলের হ্রদ। হয়তো এইরকমই হয়। ছেলেবেলায় যা বিশাল, বর্ণময়, রোমাঞ্চকর, বড় হলেই সেটা একেবারে ছোট্ট, ম্যাড়ম্যাড়ে। পাইন গাছগুলোকেও আর তত উঁচু লাগছে না বৃষ্টির। 6 বেডের ডরমিটারির 6ষ্ঠ বিছানায় ডাই সুটকেস, কিডস ব্যাগ, জামা কাপড়, সোয়েটার, টুকিটাকি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে সকলে। কাল ভোরে ফেরার পালা। সুদেষ্ণা খাটের বাজুতে রাখা শাল ভাঁজ করে তুলল নিজের সুটকেসে। সুটকেস বন্ধ করতে প্রাণপণ চেষ্টা করছে। আসার সময় কি করেছে, সব জামা কাপড় ঢুকেছিল ভেতরে। এই তৃষিতা, একটু চেপে ধর না প্লিজ। তৃষিতা চাপতে শুরু করলো, নিঃশ্বাস বন্ধ করে হাঁটু দিয়ে। হঠাৎ দমকা হাসি হেসে ছিটকে বার করে দিল নিঃশ্বাসটাকে। সুটকেস ছেড়ে গড়িয়ে পড়েছে হাসতে হাসতে। হাসির দমকে দেহ কাঁপছে থরথর। পাগলের মতো অবস্থা প্রায়। কাপড় জামা গুছানো থামিয়ে বাকিরা হাঁ করে দেখছে তাকে। মীনাক্ষী তার 2 কাঁধ চেপে ধরল। উন্মাদ হয়ে গেলি নাকি? কি রে? আরে এই কি হয়েছে বলবি তো? ওই হানিমুন কাপলটা গাছের আড়ালে গিয়ে ছেলেটা চুমু খাচ্ছিল মেয়েটাকে। তাদের ফেরার সময় কি করুণ অবস্থা। সুদেষ্ণা আর মীনাক্ষীও হাসিতে ফেটে পড়ল। বৃষ্টিও। দুপুরের পর এই প্রথম প্রাণ খুলে হাসছে সে। ম্যাগনোলিয়া পয়েন্টে সূর্যাস্তের পর যে প্রথমে মিলিটারি অফিসারের বউ ছেলেমেয়েকে পৌঁছতে গিয়েছিল। ফিরে এসে নিয়ে যাবে বাকি সকলকে। নবদম্পতিও ছিল বৃষ্টিদের সঙ্গে। জিপ জঙ্গলে মিলিয়ে যাওয়ার পর সদ্য কলেজে ওঠা ছেলে মেয়েদের দঙ্গল এড়িয়ে একটু বোধহয় একান্ত হতে চেয়েছিল দুজনে। কি গান গাইছিল মেয়েটা শুনেছিস? তুহো মম মনো প্রাণ হয়ে। সুর করে দেখাতে গিয়ে তৃষিতার গায়ে গড়িয়ে পড়েছে সুদেষ্ণা। তৃষিতা দম নেওয়ার চেষ্টা করল। উফ, আর দেবাদিত্য কি না করছিল। এমন ভয় দেখালো দুজনকে। এখানে প্রায়ই বাঘ আসে, বুনো ভাল্লুক মহুয়া খেয়ে ঘুরে বেড়ায়। বিক্রম আবার ক্যামেরা নিয়ে মাঝে মাঝেই ট্রাই করে যাচ্ছিল যদি কোনো ইন্টিমেট শট নেওয়া যায়। নিয়েছে তো, জানিস না ওই চুমু খাওয়ার সিনটা? ফ্ল্যাশ জ্বলতেও ওরা টের পেল না। বলতে বলতে বৃষ্টি হেসে গড়াগড়ি। হাসতে হাসতে ঘুষি ছুটছে বালিশে। পারভিনের মুখ হাসি হাসি, কিন্তু হাসছে না। তোরা ওভাবে হাসছিস? বেচারা মেয়েটা ভয় কিরকম কেঁদে ফেললো। তোর খুব মায়া হয়েছে না রে? তুইও কি ওরকম? না হয় জিপটা আসতে একটু দেরিই করেছিল। অবশ্য জঙ্গলটা বেশ ঘন। গুম গুম শব্দে দরজায় ধাক্কা পড়ছে। পারভিন ছিটকিনি খুলল। অঞ্জন আর শুভ। হাই বেবিজ, গেট রেডি ফর দ্য ক্যাম্প ফায়ার। তোরা পেয়েছিস? শুভ অপদার্থ নয়,
শুভ কোনো কাজে ফেল করে না, তবে যে টেস্ট করবে তাকেই নাচতে হবে। আগে খেয়ে নি চল, তারপর নিচের মাঠটায় গিয়ে। ভালোই ফেয়ার অয়েল ডিনারের বন্দোবস্ত করেছেন টিএম। ফ্রাইড রাইস, চিকেন ডো পেঁয়াজা, কাস্টার্ড। রুমে যাওয়ার আগে টিএম আরেকবার বলে গেলেন, এই যে তাড়াতাড়ি শুয়ে পড়ো কিন্তু সকলে, কাল সকাল 7টায় বাস, মনে আছে তো? যাও যাও শুয়ে পড়ো। আকাশ আজ তারায় তারায় ঝকঝক। আজকালের মধ্যেই বোধহয় পূর্ণিমা। ফিনফিনে মসলিনের মতন চাঁদের কিরণ ছড়িয়ে গেছে সকলের গায়ে, মুখে। উগ্র অথচ মিষ্টি একটা গন্ধ নাকে এসে লাগলো বৃষ্টির। কি ফুল এটা? বুক ভরে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো। জঙ্গলে গাছেদের মাথায় রূপলি স্বরের মতন জ্যোৎস্নার ঢেউ। সব দুঃখ ছাপিয়ে একটা ভালো লাগা, একটা অসম্ভব ভালো লাগা। সমস্ত পার্থিব অস্তিত্ব যেন তুচ্ছ হয়ে যায় এই ভালো লাগার কাছে। এই মুহূর্তেই যদি মৃত্যু হতো বৃষ্টির। শুকনো ডালপালার আগুন ঘিরে 11টা নিষ্পাপ আত্মার মতো সকলে বসে, গোল হয়ে। মুখে তাদের কেঁপে কেঁপে উঠছে অগ্নিশিখা। পারভিনের মাথা রণজয়ের কাঁধে। বিক্রম ওয়াটার বটল এগিয়ে দিল পারভিনকে। এক চুমুক, কিন্তু বেশি নয়। বেশ কিছুটা গলায় ঢেলে ফেলল পারভিন। দু হাতে রণজয়কে জড়িয়ে ধরল। বৃষ্টি তার হাত থেকে ছিনিয়ে নিল প্লাস্টিকের বটল। ঢকঢক করে অনেকটা গিলে নিল। একটা তীব্র কষা স্বাদ। মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ। আবার চোখের সামনে ভেসে উঠেছে ঘরটা, তালা বন্ধ। ভিতরে দুটো রাগী জন্তু রুঁয়া ফুলিয়ে ঝগড়া করছে। থাবা খুলে নখ বের হয়ে এলো, ক্ষত বিক্ষত করছে বৃষ্টিকে। বোতল হাত ঘুরল শুভর কাছে। এক হ্যাঁচকায় কেড়ে নিয়েছে বৃষ্টি, ঢেলেই চলেছে গলায়। শুভ বাধা দেওয়ার আগেই। কি হচ্ছে কি? একাই সবটা মেরে দিবি নাকি? শালা কালেকশনে কেউ যাবে না, কারোর মুরুদ নেই। অঞ্জন উঠে বোতলটা নিয়ে নিল। দেবাদিত্য আর অঞ্জন একসঙ্গে ড্যানি বেটন ধরেছে। রণজয় পারভিনকে হাত ধরে টেনে তুলল। সঙ্গে মীনাক্ষী, তৃষিতা। বিটের সঙ্গে তাল মিলিয়ে চারজন নাচতে শুরু করেছে। মীনাক্ষী বা তৃষিতা মহুয়া না খেলেও নাচে কম উৎসাহী নয়। আগুন থেকে সিগারেট ধরিয়ে নিল সুদেষ্ণা আর বৃষ্টি। গানের তালে তালে ক্ল্যাপ দিচ্ছে সবাই। অরিজিত। উঠতে গিয়ে বৃষ্টির পা টলে গেল। সুদেষ্ণার কাঁধে চাপ দিয়ে শেষ পর্যন্ত কোনো রকমে দাঁড়াতে পেরেছে। নাচবার চেষ্টা করছে, শিথিল পা বেসামাল বারবার। তবুও আগুন ঘিরে টলমল পায়ে নেচে চলার চেষ্টা। অঞ্জনের হাত থেকে আবার বোতলটা টেনে নিল। এই না, তুই আউট হয়ে গেছিস মাইরি। হল্লা শুরু করেছিস, স্যারের ঘুম ভেঙে গেলে স্যার গুলি করে মেরে দেবো সবাইকে। আদিম মানবীর মতো ভয়ঙ্কর হয়ে উঠেছে বৃষ্টির চুল। কাঁধের শাল ছুঁড়ে ফেলে দিল ঘাসের গায়ে। ঘোর লাগা গলায় চিৎকার করছে, তৃষিতা বৃষ্টিকে জড়িয়ে ধরে বসানোর চেষ্টা করল। বৃষ্টি বদ্ধ মাতাল। তার চোখের সামনে দুটো রোঁয়া ফোলানো হিংস্র জন্তুর মুখ। জ্বলন্ত সিগারেট ছুঁড়ে মারল জন্তু দুটোর মুখে। স্খলিত গলায় শাসিয়ে উঠল, দেখে নেব তোমাদের কত ধারে কত চাল, শুধু নিজেদের ফুর্তি লোটা না। এরপরই পড়ে গেছে মাথা ঘুরে। সুখ স্মৃতিহীন মাতালের ঘুমে ডুবে গেছে কয়েক মিনিটের মধ্যেই। ডিসেম্বর শেষ হয়ে এলো। অতিথি শিল্পীর ভূমিকায় শীত এখন কলকাতায় তার স্বল্পকালীন দাপট দেখাচ্ছে। কদিন ধরেই থার্মোমিটারের পারদ 10-11। দিল্লি টিল্লিতে তো রীতিমতো থরহরি কম্প অবস্থা। রোজই টেম্পারেচার 5-6। আপার ইন্ডিয়া জুড়ে শৈত্যপ্রবাহ চলছে। কাগজ খুললেই রোজ ঠান্ডায় 2-1 জনের মারা যাওয়ার খবর। ফরিদাবাদ থেকে ফিরে আবার সুবীর ফরিদাবাদ গেছে। বৃষ্টি ভাবে, বাবার এতদিনে চলে আসার কথা, ফিরেছে কি? ওয়ার্ড্রপ খুলে বৃষ্টি মিনিট খানেক চুপচাপ দাঁড়িয়ে রইল।
জন্মদিনের পর থেকে বাবার ট্যুরের পরিমাণ যেন বেড়ে গেছে। শেষবার ফিরে একবারই মাত্র বৃষ্টিকে ফোন করেছিল। আগে কত ঘন ঘন ফোন আসতো। হ্যাঙ্গার থেকে কাশ্মীরি শালটা বের করে বৃষ্টি শুঁকলো একবার। এখনো ইউক্যালিপটাসের গন্ধ লেগে আছে। এত মোটা শাল দরকার নেই। কলকাতার শীতে কাঁচ বসানো গুজরাটি চাদরটাই যথেষ্ট। এবারের সকলে বেশ শীতকাতুরে হলেও বৃষ্টির শীতবোধ একটু কম। ডিসেম্বর পড়তে না পড়তেই এ বাড়িতে লেপ কম্বল সব বেরিয়ে পড়ে। সারা দুপুর ধরে গা গরম করতে থাকে ছাদে। বিকেল না হতেই সেঁধিয়ে যায় যার যার বিছানায়। বৃষ্টিরই শুধু পাতলা কম্বলে রাত কেটে যায়, লেপ লাগে না। এই লেপ গায়ে দেওয়া নিয়ে কি যুদ্ধই না হতো বৃষ্টির দিদার সঙ্গে। বৃষ্টি কিছুতেই লেপ নেবে না, মৃন্ময়ী দেবেনি। যেই না রাত্রে ঘুম এসেছে অমনি লেপ উঠিয়ে দিয়েছেন নাতনির গায়ে। বৃষ্টিও শেয়ানা কম নয়, ঝট করে সরিয়ে দিয়েছে। ওরকম করে না সোনা, ঠান্ডা লেগে যাবে। আমার শীত করছে না। না করুক, তবু গায়ে থাক। কদিন আগে জ্বর থেকে উঠেছ, মনে নেই? সে তো 2 মাস আগে। আমার গা কুটকুট করছে। করুক। আমি কিছুতেই লেপ গায়ে দেব না। আচ্ছা, জেদ হয়েছে তোমার। ডাকবো মাকে? ডাকো, মা আমার কলা করবে। বৃষ্টি ভালোভাবেই জানতো যতই অবাধ্য হোক দিদা সত্যি সত্যি মাকে ডাকবে না কখনোই। কত অত্যাচারী যে করেছে একসময় দাদু দিদার ওপর। রাত দুপুর অবধি জাগিয়ে রাখা, খাওয়া দাওয়া নিয়ে বায়না, স্নান নিয়ে বায়না। যতদিন ছিল দুজনেই চোখে হারাতো বৃষ্টিকে। কেন যে ফুটফুট করে অত তাড়াতাড়ি মরে গেল দুজনে? বৃষ্টিকে বেশি ভালোবাসত বলেই কি? প্রিয়তোষ মারা যাওয়ার সময় বৃষ্টি মাত্র 10, মৃন্ময়ীর সময় 12। বৃষ্টি এক রাশ জামা কাপড় টেনে নামালো ওয়ার্ড্রোব থেকে। দরজা বন্ধ করে সিগারেট ধরালো। মাঝে মাঝেই ভাবে সিগারেট খাওয়ার সময় আর দরজা বন্ধ করবে না। তবুও কেন যে করে? কাজটা অনুচিত মনে করে বলেই কি, নাকি শুধুই প্রচলিত সংস্কার মেশা কুণ্ঠা? দুটো শুকটান দিয়ে সিগারেটটা জানলার বাইরে ফেলে দিল বৃষ্টি। ফ্লেয়ার কাট সালোয়ার কামিজ হাতে তুলেও ছুঁড়ে দিল বিছানায়। এটা নয়, জিন্সের প্যান্টের সঙ্গে লাল পাতলা পাঞ্জাবিটা পরবো আজ। মা একদম পাঞ্জাবিটাকে সহ্য করতে পারে না। প্রথম যেদিন পরেছিলাম সেদিন কি বিরক্ত। এটা কি পরেছিস? কেন খারাপ? কিসে খারাপ? না, গা দেখা যাচ্ছে। তোর অস্বস্তি হয় না? ওরকম তো আজকাল সবাই পরে। সেদিন বুলবুলি দিয়েও তো এই টাইপের একটা পরে এসেছিল। পড়ুক, তুমি পরবে না। যথেষ্ট অশালীন লাগে দেখতে। আর কোনোদিন যেন না দেখি। মায়ের কথাগুলো মনে পড়তেই বৃষ্টি ঠিক করে ফেলল আজ এটাই পরবে। সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে গায়ে গলিয়ে নিল লাল পাঞ্জাবি। জিন্সের প্যান্টের বোতাম আটকালো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বেঁধে নিল চূড়ো করে। ন্যাচারাল শাইন লিপস্টিক লাগালো ঠোঁটে। চোখে ন্যাচারাল শাইন আইলাইনার, এমন ভাবে যাতে আছে আবার নেই। ফোন বেজে উঠল। বৃষ্টি বেরোতে গিয়েও বেরোলো না। মা আজ বাড়িতে আছে। একটু আগে দুজন ছাত্র এসেছিল। ছাত্রদের অ্যানুয়াল এক্সিবিশন নিয়ে আলোচনা চলছিল জোর। তারা না যেতেই বাসুদেবন। লোকটা কোন আর্ট গ্যালারির মালিক যেন? ভিনাস, চিত্রদীপ না জুপিটার? বৃষ্টির নামটা ঠিক স্মরণ করতে পারল না। এ সময় জয়া ডাকলো, বৃষ্টি, তোমার ফোন। মায়ের ডাক শুনে বৃষ্টি একটু অবাক হলো। ভাবল, এখন আবার কে ফোন করলো? তবে কি বাবা? বৃষ্টি দরজা খুলে বাইরে এলো। ড্রয়িং রুমে ফেরার আগে জয়া দাঁড়িয়েছে। উঠে এসে ফোনটা তো একটু ধরতে পারিস। দেখছিস আমি একটা দরকারি কথা বলছি। বৃষ্টি কথাটার কোনো উত্তর না দিয়ে ফোনের দিকে এগিয়ে যেতে যেতে ভাবল, ভারী তো কাজ, হয় কৃষ্ণ সিরিজ নয় রাধা সিরিজ। লোকটা তো এসেছে ওই জন্য। বৃষ্টি দেওয়ালের দিকে মুখ করে রিসিভার তুলল, লাল পাঞ্জাবিটাকে দেখিয়ে, শরীরের ভাঁজগুলোকে প্রকট করে। কি ব্যাপার অরিজিৎ, তুই হঠাৎ? বল। তোর মামার কাছে ফার্স্ট রাইখের ওপর একটা ভালো বই আছে বলছিলি না? বলেছিলাম নাকি? সো
বইটা একবার দিবি আমাকে, এই ধর দিন 10 জন্য। মামা অদিনের জন্য বোধহয় দেবে না, ম্যাক্সিমাম দিন 3-4। তাই দিস, যেদিন কলেজ খুলবে সেদিনই প্লিজ আনিস একটু। অরিজিৎ ফিরে গেছে তার পুরনো জগতে। নেতারহাটের দুঃখী ছেলেটা নেতারহাটেই রয়ে গেল, সেই শাল মহুয়ার জঙ্গলে, পাইন বনে। কি সুন্দর একটা কবিতা আবৃত্তি করেছিল অরিজিৎ। বৃষ্টি কবিতার মানে বুঝতে পারেনি, কিন্তু শব্দগুলো এখনো লেগে আছে তার কানে। মানে বুঝবে কি করে? কবিতা পড়ার অভ্যাসই তো তার তৈরি হয়নি কোনোদিন। হৃদয়ের কোমল তারগুলো বাজতেই চায় না, রং তুলির মতন তারাও নির্বাসিত। বৃষ্টি ড্রয়িং রুমের দিকে তাকালো। মা কি ড্রেসটা লক্ষ্য করেছে? না করলেও করাতে হবে। ড্রয়িং রুমের পর্দা সরিয়ে ভিতরে ঢুকল। মা আর বাসুদেবনের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে। সেন্টার টেবিল থেকে ম্যাগাজিনগুলো তুলে ঘাঁটতে লাগলো, যেন কোনো এক বিশেষ পত্রিকা এক্ষুনি তার দরকার। লাল মলাটের একটা পুরনো ভোগ তুলে নিল হাতে, পাতা উল্টাচ্ছে। এই বয়সের ইন্দ্রিয় সিগন্যাল পাঠাচ্ছে, দেখছে দেখছে। বাসুদেবন তার দিকে হাঁ করে তাকিয়ে। জয়া বিরক্ত মুখে বাসুদেবনকে বলে উঠল, ঠিক আছে, নেক্সট উইকের শেষাশেষি খোঁজ নিয়ে যাবেন, যদি শেষ করতে পারি তো। প্লিজ ম্যাডাম, যে কটা কমপ্লিট হয়েছে সেগুলোই যদি। অদ্ভুত কথা বলছেন, হাফ ফিনিশড ছবি। আপনার মতো আর্টিস্টদের হাফ ফিনিশড কাজও ভ্যালুয়েবল। আপনার লাস্ট গণেশ সিরিজটা। ম্যাগাজিনটা নিয়ে বেরিয়ে এলো বৃষ্টি। বাসুদেবনের কি এক্সপ্রেশন! এক চোখে গিলছে তাকে, অন্য চোখে রাধা সিরিজের আবদার। যাক, আমার উদ্দেশ্য সফল। মার গলায় বেশ ঝাঁঝ ছিল। পেন্সিল হিল পায়ে গলিয়ে বৃষ্টি বেরোনোর আগে বাবলুর দরজার সামনে দাঁড়ালো একটু। ভালো মামা নিবিষ্ট মনে ক্রসওয়ার্ড পাজল করছে, ঠিক খুঁজে খুঁজে শক্ত শব্দগুলোকে বার করে ফেলে। বৃষ্টি 2-1বার চেষ্টা করে দেখেছে, বেশ খটোমটো, তবে সময় কাটানোর পক্ষে আইডিয়াল। বাবলু এখন এত তৎগত যে বৃষ্টির দাঁড়িয়ে থাকা খেয়াল করল না। বৃষ্টি একবার ভাবলো ডেকে বিসমার্কের বইটার কথা বলে, পর মুহূর্তে ভাবলো থাক, এসব সময় ডাকলে ভালো মামা ভীষণ রেগে যায়। রাস্তায় নামতেই বৃষ্টির মনটা খুব ভালো হয়ে গেল। চমৎকার এক ঝকঝকে দিন ফুটে আছে বাইরে। শীতের রোদের রং এত নরম, এত সোনালি হয়, এরকম দিনে মন খারাপ করে থাকাই যায় না। যে কোনো ঘ্যান ঘ্যানে ভিখিরিকেও পয়সা দিয়ে দিতে ইচ্ছে করে। পার্কের রেলিংয়ে হেলান দিয়ে রোদ পোহাচ্ছে টুকুনরা। বাড়ির কাছে এমন একটা পার্ক থাকলে তার রেলিংয়ে আড্ডা মারার প্রশস্ত জায়গা। তার সঙ্গে শীতের রোদটুকু তো উপরি পাও না। কিরে, খুব মাঞ্জা দিয়ে চলি কোথায়? পিকলুর ডাক শুনে বৃষ্টি দাঁড়িয়ে পড়ল। ছোটবেলায় টুকুন, রনি পিকলুদের সঙ্গে খেলা করত পার্কে। লাইলি, মামুনিরাও সঙ্গে থাকত। লাইলিরা কবেই বেহালায় ফ্ল্যাট কিনে উঠে চলে গেছে। মামুনির সঙ্গে দেখা হলে, কিরে কেমন আছিস সম্পর্ক। শৈশবের বন্ধুরা আর কজন টিকে থাকে শেষ পর্যন্ত। টুকুন পিকলুদের সঙ্গে বৃষ্টির সম্পর্ক অবশ্য ততটা ভাঙা নয়। মাঝে মাঝে কথাবার্তা বলে, আড্ডা মারে সময় পেলে, ব্যাস ওই পর্যন্তই। বৃষ্টি দেখল ওদের সঙ্গে ওই ছেলেটাও দাঁড়িয়ে, সাদা টি শার্ট পরা, ট্রাউজার্সও সাদা, কলকাতার কপিল দেব। চার্লি চ্যাপলিনের মতন আটকে গিয়েছিল মেট্রো রেলের দরজায়। রাস্তা পেরিয়ে পার্কের ধারে গেল বৃষ্টি। খুব মেয়েদের আওয়াজ দিচ্ছিস আজকাল। আওয়াজ খাওয়ারই তো ড্রেস। তা আমাকেই দিচ্ছিস নাকি যে যায় তাকেই? তুই প্রেমনগর দেখেছিস বৃষ্টি? ये लाल रंग कब मुझे छोड़ेगा। টুকুন, এক ঘুষি মারবো। পাঞ্জাবিটা কত দিয়ে কিনেছি জানিস? আমাদের ভাই জাহাজের খবরে কি দরকার? খাই দাই খেলে টেলে, আর তোদের দেখলে একটু আওয়াজ দি, আর কি চাই? বৃষ্টি লক্ষ্য করলো কপিল দেব মিটিমিটি হাসছে, সরাসরি তাকাচ্ছে না। আর চোখে তাকে দেখেই সে অন্য মনস্কতার ভান। সুধামাসি সেদিন বলছিল, ছেলেটার বাবা নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওরা মা আর ছেলে আলাদা আলাদা থাকে সব সময়।
আর মা তো কারোর সঙ্গে মেশেই না। বৃষ্টি ছেলেটাকে আড়াল করে চোখের ইশারায় রনিকে জিজ্ঞাসা করলো, কে রে ছেলেটা? চিনিস না? বুবলু, সায়নদীপ ব্যানার্জি, জেম অফ এ বয়। আরে স্টার স্পোর্টিং এর ওপেনার। অলরেডি লিগে এবার 3টে সেঞ্চুরি হয়ে গেছে। বস এবার ঠিক বেঙ্গলে খেলবে। গত বছর আন্ডার 22-তে যা খেলেছে না। সায়ন, একে চিনিস? বৃষ্টি রায়। এই তোর ভালো নামটা কি জানো? খঞ্জনী না কি একটা নাম আছে না? সিঞ্জিনি। তবে আমি বৃষ্টি, টিপটিপ করে নয়, মুষলধারে পড়া। স্কুল পর্যন্ত বৃষ্টির সিঞ্জিনী নামটা খুব চলেছিল। তারপর মেয়েদের কৈশোর যেভাবে হারিয়ে যায়, সেভাবে কবে যে দুম করে হারিয়ে গেল নামটা। নিজের গলাতেই নামটা এখন কেমন অচেনা লাগে। তবু নামটা তো আছেই, কাগজে কলমে, সার্টিফিকেটে, মার্কশিটে। অনেকটা তার বাবা মার পরিচয়ের মতো। সিঞ্জিনী রায়, ডটার অফ সুবীর রায় অ্যান্ড জয়া রায়। বৃষ্টির মজা লাগছে ছেলেটাকে দেখতে। কি বিটকেল ভাবে সেদিন দৌড়চ্ছিল সকালে। মুখ ফসকে বেরিয়ে গেল। কাঁধে কিডস ব্যাগ নিয়ে দৌড়ো কেন তুমি? মাঠে রাখলে চুরি হয়ে যাবে সেই ভয়? সরাসরি চোখে চোখ রেখে কথাটা বলে ফেলল বৃষ্টি। সায়নদীপ মুহূর্তের জন্য থতমত। না মানে ওইটা এক টাইপের ওয়েট ট্রেনিং। ওতে দু কাঁধের জোর বাড়ে, এন্ডিওরেন্স বাড়ে। রজার ব্যানিস্টার বলেন, যতটা শরীরের ক্ষমতা আছে সেটাকে পুরো স্ট্রেচ করার পর আরো পরিশ্রম করলে তবেই এন্ডিওরেন্স বাড়ানো সম্ভব। সায়নদীপ খুব সিরিয়াসলি বলে চলেছে কথাগুলো, আর বৃষ্টি ভাবছে, বাহ, স্মার্টলি জ্ঞান দিচ্ছে তো। যতটা ক্যাবলা ভেবেছিলাম ততটা নয়। কিন্তু আজ মজা করার মুডে আছে বৃষ্টি। সায়নের লেকচার শেষ হতেই আবার বলল, তোমাদের ক্লাবে জিমন্যাসিয়াম নেই? বারবেল তুলতে পারো না? হাজরামি হচ্ছে। কলকাতার কটা ক্রিকেট ক্লাবে জিম আছে রে? হ্যাঁ, রনি ঠিকই বলেছে, আমাদের ক্লাবে জিম নেই। তবে আমি একটা জিমে ভর্তি হয়েছি। আমাদের কোচ বলেন। আর কে কে তোমাকে কি বলে ভাই? পার্কে ব্যায়াম করার সময় ছাদে দাঁড়ানো মেয়েদের দিকে ঘুরে ঘুরে তাকাতে কে বলেছে তোমায়? গাভাস্কার না বয়কট? ওতে কি আইসাইট ভালো হয়? বলের সুইং দেখে খেলতে সুবিধে হয়? এতক্ষণে সায়নদীপ লজ্জা পেয়েছে। লাজুক মুখে হাসছে। হাসিটা শিশুর মতো সরল। টুকুন সায়নকে বাঁচানোর জন্য কথা ঘোরানোর চেষ্টা করল। আমাদের কথাও কিছু জিজ্ঞেস কর। রনি কি দারুণ ফিল্ডিং করেছে, সে খবর রাখিস? রনির বাড়ির সামনে সেদিনের জটলাটা মনে পড়ে গেল বৃষ্টির। মুখে বলল, হ্যাঁ, ওকে সেদিন দেখলাম বটে। রামকৃষ্ণ মিশনের সামনে দিয়ে একটা মেয়ের সঙ্গে ফিল্ডিং করতে করতে যাচ্ছিল। তুই কাকে দেখেছিস? রনি হাঁ হাঁ করে উঠেছে, কিন্তু টুকুনও চেপে ধরল ওকে। ঠিকই তো, তুই তো আজকাল প্রায়ই বিকেলে হাওয়া হয়ে যাস। ডুবে ডুবে জল খাচ্ছ গুরু। তোরাও যেমন বৃষ্টি নাচাচ্ছে, তোরাও নাচছিস। তাই? মেয়েটার নাম সীমা আওয়াস্তি, লেক মার্কেটে থাকে। মেয়েটার বায়োডেটা বলবো? আর কিছু? যাও না বস, যেখানে যাচ্ছিলে যাও। একটু কাঠি না করলে কি সুখ হচ্ছিল না? বৃষ্টি ভ্যানিটি ব্যাগ থেকে সানগ্লাস বার করলো। না, রনিকে আর বিপদে ফেলে লাভ নেই। চুল ঝাঁকালো। চলি রে, এরপর দাঁড়ালে হয়তো টুকুন পিকলেও আমাকে ভাগাতে চাইবে। সবসময় মনে রাখবি, আমার নাম বৃষ্টি। বৃষ্টি কভারস এ লট অফ গ্রাউন্ড। বৃষ্টির লক্ষ্য চোখ থাকে। চোখ কি শুধু বৃষ্টিরই থাকে নাকি? হ্যাঁ, আমাদের থাকে না? এই ধরো, তুমি গত সোমবার নিউ এম্পায়ার, বুধবার লাইট হাউস আর বৃহস্পতিবার গ্লোবে ইভিনিং শোয়ে সিনেমা দেখতে গেছিলে। সায়নের কথার আকস্মিকতায় বৃষ্টি হতবাক। গোয়েন্দা নাকি রে বাবা? সায়ন নির্বিকার ভাবে বলে চলেছে, সোমবার তোমার সঙ্গে দুটো ছেলে আর একটা মেয়ে ছিল। একটা ছেলে লম্বা চওড়া আর একটা ছোটখাটো উইক চেহারা। বুধবার ওই লম্বা ছেলেটা সঙ্গে ছিল। বৃহস্পতিবার। ব্যাস ব্যাস, হয়েছে, এবার থামো। বৃষ্টি হাত উঁচু করল। মনে বেশ ধন্দ লেগেছে। প্রেমে টেমে পড়েছে নাকি? ছেলেটার একদম সামনে গিয়ে দাঁড়ালো। ছে, ওভাবে মেয়েদের পেছনে পেছনে ঘুরতে নেই। তুমি না ভালো ছেলে? সায়নদীপ কি সত্যিই ভালো ছেলে? সে কি প্রেমে পড়েছে বৃষ্টির? বৃষ্টির আর কি কি খবর সে জানে? বৃষ্টি কি ওই একদিনই মহুয়ার নেশা করে থেমে যাবে, নাকি
বাবা মায়ের ওপর প্রতিশোধ নেওয়ার নেশা তাকে অন্য বড় কোনো বিপথে নিয়ে যাবে। শুনছেন কাঁচের দেওয়াল, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, গল্প পাঠে জৈত্রী ব্যানার্জি, বৃষ্টি অধ্যায় সাহা, জয়া শ্রাবণী মুখার্জি, সুবীর শেখর দাস, শুভ বিকি দাস, মীনাক্ষী তৃষা দত্ত, তৃষিতা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, বিক্রম আর্যদেব চ্যাটার্জি, দেবাদিত্য ব্রতদীপ মুখার্জি, নিখিল অর্ঘমাল্য মাইতি, সুদেষ্ণা সুস্মিতা সর্দার, বৃষ্টি শিশু শ্রুতি রয় আচার্য, পারভিন ছন্দবাণী দত্ত, অরিজিৎ সায়ন্তন ঘোষ, সুধা পায়েল ঘোষ, সায়ন সৌম্য চ্যাটার্জি এবং অন্যান্যরা। আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাঁচের দেওয়াল। মির্চি নিবেদন গল্প গোল্ডমাইন।